হুট করে ব্রেক কষে দিয়ে হাত মুষ্টিবদ্ধ ফেলে শামীম। কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাগর তার নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শামীম এগিয়ে গিয়ে দাঁত খিচিয়ে সাগরকে কুৎসিত একটি গালি দেয়। সাগর মুচকি হেসে বলে, মেয়ের মুখে এসব গালি মানায়? সর এখান থেকে। ধমকে ওঠে শামীম। সাগর হেসে ফেলে বলে, কোনটা আমার বাপের তা আমি ভালো করেই জানি। শুনলাম তোর বউ চলে গিয়েছে বাপের বাড়ি। এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? শালা তোর সাথে আসল জিনিস সেই নাকি? কথাটা বলে কি করে হাসতে থাকে সাগর। শামীম শীতল চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আমার কাছে পাঠিয়ে দিবি তুই আমার, আমি তো একই। শামীম সাগরে কলার ধরে চেঁচিয়ে ওঠে। একেবারে জিপ টেনে ছিঁড়ে ফেলো বাস্টার্ড। সাগর শামীমের হাত ছাড়িয়ে দিয়ে বলে, 2 কোটি টাকা উসুল করব আমি তোর থেকে, যেভাবে হোক। ইয়াসার মির্জা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, অবশ্যই তোর বউকে আমার কাছে দিলেও একটু চিন্তা ভাবনা করে দেখতাম। কথাটা বলে সাগর শেষ না করতেই শামীম সাগরের নাক বরাবর কয়েকটি ঘুষি মেরে দেয়। সাগর নাক চেপে ধরে মাথা ঘুরিয়ে শামীমের দিকে তাকায়, হাসতে থাকে। শামীম দৃঢ়ভাবে বলে, তোর সাথে কথা অপচয় করে লাভ নেই। আমি ক্যাপে গেলে এই দেশে ভিক্ষা করেও খেতে পারবি না। এই কথাটা শুধু মাথায় রাখিস। শামীম গাড়িতে উঠে গিয়ে বসে গাড়ি স্টার্ট করে, তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। মেজাজ যথেষ্ট বিক্রি রয়েছে তার। পার্টি অফিসের সামনে গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। ছেলেরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেদিন শামীমের মেজাজ গরম থাকে সবাই খুব ভয়ে ভয়ে থাকে। আজ সম্ভবত সেই দিন। কোনো কথা বললেও দুবার ভেবে কথা বলতে হবে আজ। সাবিম ইয়াসার পার্টি অফিসের সামনে সিএনজি থামে। আলো তার দুই পাশে বসে থাকা হিয়া এবং শ্রাবণীর দিকে তাকায়। তারা শুকনো মুখে আলোর দিকেই তাকিয়ে আছে। আলো বেশ ঘাবড়ে আছে। সারাদিন যাকে সে তুলোধনা করে এখন কিনা তার কাছে হেল্প চাইতে এসেছে সে। এর থেকে লঞ্চনার আর কি হতে পারে। সিএনজি ভাড়া মিটিয়ে তিনজন নেমে পড়ে। ধীর পায়ে হেঁটে ইয়াসার মির্জার পার্টি অফিসের গেটের ভেতরে প্রবেশ করে এদিক ওইদিকে তাকায়। রাহাত চুপচাপ বসেছিল। সে আলোকে খেয়াল করেনি, মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। রাহাত, অবাক হয়ে রাহাত মাথা তুলে তাকায়। আলোকে দেখে তার মুখে হাঁ হয়ে গিয়েছে। আলো কিছু সময় চুপ করে থেকে বলে, আপনার ভাইয়ের সাথে দরকার ছিল, তার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি? রাহাত উঠে দাঁড়িয়ে যায়। বাকি ছেলেরাও সবাই মুখ চাওয়াচাই করছে। হতভম্ব ভাব কাটিয়ে রাহাত বলে ওঠে, ভাই আপনার জন্য অল টাইম ফ্রি, চলুন আমার সাথে ভাই। রাহাত ডাকতে শামীম ধমকে সুরে বলে ওঠে, বলেছি আগামী 1 ঘন্টায় কেউ আসবে না এখানে। ভাই ভাবি এসেছে। কোন ভাবি? আমার কোনো ভাবি নেই। ভাই আমাদের ভাবি। শামীম কিছু কাগজ দেখছিল। রাহাতের কথায় মাথা তুলে তাকায়। অবাক হয়ে তাকিয়ে আছে। রাহাত পিছনের দিকে তাকিয়ে বলে, ভাবি আসুন। শামীম উঠে দাঁড়িয়ে যায়। ধীর পায়ে হেঁটে আলো শামীমের অফিসে ঢোকে। তার পেছনে হিয়া এবং শ্রাবণী। আলো এক পলক শামীমের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। শামীম এখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আলো নিচু স্বরে বলে, আমি এখানে একজন মেয়রের কাছে এসেছি, আপনার সাথে কিছু দরকার ছিল। আলোর কথায় শামীমের ঘোর কেটে যায়। সে নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আগে বসো। হিয়া এবং শ্রাবণী শামীমকে সালাম দেয়। শামীম সালামের উত্তর দিয়ে ওদেরকেও বসতে বলে। শামীম রাহাতের দিকে তাকায়। রাহাত ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বলো কী সমস্যা তোমার? আলো কাট ভাবে বলে। সমস্যা আমার না, সমস্যা আমার বান্ধবী। শামীম শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তুমি শ্রাবণী না? শ্রাবণী দাস, সুজন দাসের মেয়ে। ভালো গান করো। শ্রাবণী মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। কী সমস্যা তোমার? ভাইয়া, আমার বাবার দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলেরা জোরপূর্বক আমাদের বাড়ি দখল করেছে, সাথে আমাদের দোকান ঘরটাও, যেটাতে আমাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল। এমনটা অবস্থায় পুরো পরিবার নিয়ে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পুলিশের কাছে গিয়েছিলে? সুজন কাকা কোথায়? শ্রাবণী মাথা নেড়ে বলে, গিয়েছিলাম বহুবার, আমাদের থেকে টাকাও নিয়েছে অনেক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর বাবা অসুস্থ, তাই আমি আলোকে রিকোয়েস্ট করে আপনার সাথে কথা বলতে এসেছি। শামীম শ্রাবণী কথা শুনতে শুনতে আলোর দিকে তাকাচ্ছে বারবার। আলো তার দিকে না তাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। শামীম চোখ সরিয়ে নিয়ে শ্রাবণীকে বলে, এটা লিখন দাসের কাজ, যে লিখন দাসের ডান হাতে
6টা আঙ্গুল। শ্রাবণী মাথা নাড়ায়, তারপর বলে, বিপদের মাঝে সমুদ্রে পড়েছি ভাইয়া, পাশে কেউ নাই, না আছে একটা ভাই। ওরা অনবরত আমাদের 4 বোনকে ক্ষতি করার থ্রেট দিয়ে যাচ্ছে। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বুঝলাম। আচ্ছা, আমি বিষয়টা দেখব। জমির দলিল কোথায়? বাবার কাছেই। শামীম মাথা নাড়িয়ে বলে, আঙ্গুলটা বাঁকা করতে হবে। তুমি নিশ্চিন্তে বাড়িতে চাও, আর তোমাদের বোনদের কিছু হবে না। দুশ্চিন্তা করো না। আলু তাচ্ছিলের হাসি হেসে ফেলে। নিজে একটি মেয়ে উঠিয়ে নেওয়া লোক হয়ে অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করছে, কি হাস্যকর। খুব হাসি পাচ্ছে আলুর। শামীমের চোখে তা পড়ে যায়। সে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, খুব ভালো গান করো তুমি। গত বছর শুনেছিলাম জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছিলে। তোমরা সব বান্ধবীরাই বেশ গুণী দেখছি। কেউ কেরাতে জানো, কেউ গান। আর তুমি কি জানো? হিয়ার দিকে তাকিয়ে শামীম বলে। হিয়া হেসে বলে, আমি শুধু পৃথিবীতে অক্সিজেন নষ্ট করতেই জানি ভাইয়া, আমি ওদের মতো গুণী নই। শামীম হেসে ফেলে, তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তোমার গান শুনেছি। তোমার বান্ধবীর কেরাতে এখনো দেখার সৌভাগ্য হয়নি। আলু শামীমের দিকে তাকায়। শামীম প্রসঙ্গ পাল্টে বলে, কি খাবে বলো? ঠান্ডা কিছু আনতে বলি? হিয়া মাথা নাড়িয়ে বলে, না না ভাইয়া, আমাদের ক্লাস আছে, আমরা উঠি। শামীম বাধা দিতে গিয়েও দেয় না। দেখে আলু সবার আগে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কৃতজ্ঞ ভঙ্গিতে বলে, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইবো না ভাইয়া। শামীম হাসে, তারপর বলে, দুদিনের মধ্যে ঝামেলা শেষ করে দেবো আমি, চিন্তা করো না। আসি ভাইয়া। হ্যাঁ, তোমরা গিয়ে নিচে দাঁড়াও। তোমাদের বান্ধবী 5 মিনিট পর যাচ্ছে। মানেটা কি? হিয়া আলুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, চুপ করে দাঁড়িয়ে থাকি এখানে, আমরা নিচে আছি। আলু বেরিয়ে যেতে চাইলে হিয়া ধাক্কাতে ঘরের ভেতরে ঢুকিয়ে নিচে চলে যায় শ্রাবণীকে নিয়ে। শামীম আলুর দিকে তাকিয়ে আছে। আলু এক পলক দেখে চোখ সরিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে, কি কি সমস্যা? শামীম ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলে, আমার কাছে তো তুমি এসেছো, আমি তো জানি। সমস্যা তো তোমার। সমস্যা আমার বান্ধবীর। আমি একজন মেয়রের কাছে এসেছি। মেয়রের কাজ তো এগুলো নয়, এগুলো একটা গুন্ডার কাজ। আমি তো গুন্ডা। গুন্ডার কাছে আসতে আপনার আত্মসম্মানে বাঁধলো না আসিয়া? আলো কটমট করে শামীমের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, গুন্ডা দেখেই এসেছি। এবার দয়া করে কাজটা করে দিয়েন। এসব তো আপনি ভালোই পারেন। আলো চলে যেতে নিলে শামীম আলোর হাত টেনে ধরে। টেনে একেবারে নিজের মুখোমুখি দাঁড় করায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। অপুষ্ট স্বরে বলেন, আপনি আমাকে হ্যারাস করছেন নিয়াসার মির্জা। শামীম আরেকটু এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে ওঠে, তুমি তো নিজে এসেছো হ্যারাস হতে। আমি কিন্তু চেঁচাবো, আপনার গায়ে হাত তুলবো বলে দিলাম। ছেঁচাও, গায়ে হাত তোলো। তোমার গিল গশির আমার কাছে কাতুকুতুর মতো লাগে। আলো চেঁচাতে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। শামীম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিচু স্বরে বলে, সালোয়ার কামিজে বিশ্রী লাগে তোমাকে, শাড়ি পরবে। আর এভাবে কিশোরী মেয়েদের মতো দুটো বেনি করছে কেন? চলে বয়স কমানোর চেষ্টা কুপা করবে। আপনি আমাকে যেতে দিন। তোমার বান্ধবীদের থেকে 5 মিনিট নিয়েছে, মাত্র 2 মিনিট হয়েছে। আর 3 মিনিট পরে ছেড়ে দেবো। আলো বুঝতে পারছে না, নিজের পা নাড়াতে পারছে না। শামীম আলোর ঘাবড়ে যাওয়া মুখটা দেখে মুচকি হাসে, তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এত বড় উপকার করবো তোমাদের, কি দেবে বিনিময়ে? আপনার ছেলেদের নাস্তা পানির ব্যবস্থা করে দেওয়া হবে। এর বেশি তো কিছু দেওয়ার নেই। সবটা তো বোঝেন। ওসব তো ওরা পাবে, আমি কি পাবো? আলোর অস্বস্তি বেড়ে যায়। সে দূরে সরে যেতে চাইলে শামীম আবারও তার হাত ধরে টেনে নিচের মুখোমুখি দাঁড় করায়। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজ সকাল থেকে মেজাজটা প্রচুর গরম ছিল। তুমি এসে ঠান্ডা করে দিলে, তার জন্য তোমাকে একটু ধন্যবাদ দিতে চাই আসিয়া। কথাটা বলে শামীম বাঁকা হাসি হাসে। আলো কিছু বুঝে ওঠার আগেই তার কপালে একটা চুমো দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার শরীর একটুও নড়ছে না। শামীম কিছু কাগজ উল্টে পাল্টে মনোযোগ দিয়ে দেখছে, যেন এই মাত্র কিছুই হয়নি। কিছু সময় পর আলোর দিকে না তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, 5 মিনিট শেষ হয়েছে, যাও। আলু শামীমের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। শামীম একবারও আলোকে দেখছে না, এক মনে কিছু কাগজে সই করেই যাচ্ছে। কিছু সময় চলে যেতে আলো দৌড়ে শামীমের অফিস রুম থেকে বেরিয়ে যায়। ছুটতে ছুটতে গেটের কাছে আসতেই সবাই অবাক হয়ে আলোকে দেখে। রাহাত চেঁচিয়ে বলে, ভাবি কিছু হয়েছে? আলো দাঁড়ায় না, ছুটতে থাকে। হিয়া গেটের কাছে দাঁড়িয়েছিল, আলোকে ধরে বলে,
কি রে, ছুটছিস কেন? আলো কাঁপা কাঁপা গলায় বলে। আমি বাড়ি যাচ্ছি। কোনো ক্লাস করবি না? আলো কিছু না বলে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। হিয়া আর শ্রাবণ একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাহাত শামীমের রুমের সামনে দাঁড়িয়ে অনেকটাই জড়তা নিয়ে বলে। ভাবির কিছু হয়েছে ভাই? কেমন ছুটতে দেখলাম? শামীম রাহাতের সে কথার জবাব না দিয়ে বলে। লিখন দাস আর সৃজন দাসকে বিকালে আমার একারে নিয়ে আসবে। এখন সবাই চা, আমি কিছুক্ষণ একা থাকবো। রিক্সায় উঠে ওনার কোনা কপাল চেপে ধরে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর কপালের যে স্থানে শামীম ঠোঁট ছুঁয়ে সেই স্থান ঘষতে থাকে। তার ঠোঁট কাঁপছে। বাড়ির সামনে রিক্সা দাঁড় করিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢোকে। বসার ঘর থেকে সবাইকে উপেক্ষা করে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে রুমে মেঝেতে বসে পড়ে আলো। একটু পর সেই দৃশ্যটা আলোর চোখের সামনে ভেসে ওঠে। কেন সে প্রতিবাদ করতে পারল না? এখন কাজের নিজের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। স্টুডেন্ট লোন? জি ভাই, বিদেশি কল্যাণ সমিতিতে অ্যাপ্লাই করেছে। শামীম অবাক হয়ে তাকিয়ে থাকে। রনি বলে। ওনারা তো গ্রাহকদের ডিটেলস বলে না। আমার এক বন্ধু আছে, ওখানে জব করে, তার থেকে জানলাম। ভাবি উদ্যোক্তা হিসেবে নিজের একটা ব্যবসা শুরু করবে সম্ভবত। উনি ওখান থেকে বছরখানেক আগে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছিল। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে। খুব আত্মবদ্ধী মেয়ে। প্রথম ফটকার ফাঁকা কলসি মনে হতো, যত দিন যাচ্ছে অবাক হচ্ছে। দম আছে আমার বউয়ের। রনি চুপ করে থাকে। শামীম বলে। লোনটা কি পেয়েছে? না, তাকে দেওয়া হচ্ছে না ভাইয়া। ঠিক আছে, যা, ওখানকার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার কথা বলিয়ে দিবি। ভাই ভাবি জানতে পারলে কিন্তু আবার সিন ক্রিয়েট করবে। শামীম ম্লান হেসে বলে। জানতে যদি পারে তবে। আর শোন, সাগরকে সুবিধার মনে হয় না। ঈশিতা আর আলুর দিকে একটু খেয়াল রাখবি। রনি মাথা নাড়িয়ে চলে যায়। শামীম ফোনে আলোর একটা ছবির দিকে তাকিয়ে আছে। ছবিটা আলোর কলেজের অনুষ্ঠানে আলো যখন উপস্থাপনা করেছিল তখনকার। আলোর কলেজের ফেসবুক পেজ থেকে পেয়ে সেভ করে রেখেছে ফোনে। ছবিটা জুম করে আলোকে ভালো করে দেখতে থাকে। মনে পড়ে যায় সেদিনের কথা। ব্যাচ পড়াতে গিয়ে শামীমের বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিল ওই মেয়েটা। শামীম আনমনে হেসে ফেলে। আলোর ছবিটার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে। কখনো কি দরদ দিয়ে আমাকে দেখবি না ভাগিনি? কি রে, কাজ হয়েছে? হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া নরমে বলে। হয়নি তাই না? তুই যে সামিন ইয়াসিরের বউ, এই ইনফরমেশনটা সেই দিন দেওয়া উচিত হয়নি, ঘেটে গিয়েছিল সবটা। আলোর মুখে হাসি ফোটে। সে হাতের কাগজটা উঁচুতে তুলে ধরে বলে। পেয়ে গিয়েছি, কাল টাকা হাতে পেলেই যাব ইনশাল্লাহ। হিয়া খুশি হয়ে যায়। আলো বলে। টাকাটা হাতে পেয়ে গেলেই কাঁচামাল আর মেশিন কিনে ফেলবো। পিছু ফিরে দেখার সময় নেই আমার আর। খুব ব্যস্ত থাকতে চাই আমি। হিয়া বলতে থাকে। ভাইয়া খুব সাপোর্টিং তাই না? আলো চোখ মুখ শক্ত করে হিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ পর বলে ওঠে। সব সময় ভাইয়া ভাইয়া করবি না, এতই যখন পছন্দ ভাইয়াকে তুই নিয়ে নে। হিয়া হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে বলে। এসব কি বলছিস তুই? আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গ উঠলেই তুই এমন হয়ে যাস কেন? তোদের মধ্যে কি কিছু হয়েছে? আলো কঠিন গলায় বলে। না, কিছু হয়নি, তবে হবে। কি? ডিভোর্স। ঠান্ডা গলায় বলে ওঠে আলো। হিয়া অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। কলেজে গেটের বাইরে পা রেখে নৌশিদ এদিক ওদিক তাকায়। হাতে তার 2টা বই। লাইব্রেরি থেকে নিয়েছে বই দুটো। কলেজের সামনে ব্যস্ত রাস্তাটায় পুরো ফাঁকা। কলেজের 1:30টায় ছুটি হয়, কিন্তু আজ সে লাইব্রেরিতে গিয়েছিল, তাই আধা ঘন্টা দেরি হয়েছে নামতে। চোখে চশমাটা ঠিক করে সামনে 2 পা ফেলতে থমকে দাঁড়ায় সে। ডান দিক থেকে 2টা বাইক বাজপাখির মতো এসে তার সামনে থামে। নৌসুন এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খোঁজে। রাস্তায় কোনো লোকজন নেই। এখন কি হবে? সামনের বাইক থেকে একটা লম্বা ঝাঁকড়া চুলের ছেলে নেমে নৌসুনের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। নৌসুন ভয়ে একটা ঢোক গিলে নেয়। ফোন ধরবে না, সম্পর্ক রাখবে না আমার সাথে, তাই না? বলো। ছেলেটা ধমকে ওঠে। নৌসুন কাঁদো কাঁদো কণ্ঠে বলে। দেখো সৈকত, তুমি এমন করতে পারো না, তুমি আমাকে ছেড়ে দাও।
সৈকত নৌসিনের হাত ধরে ফেলে, নৌসিন কেঁদে দেয়। সৈকত দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ছাড়বো না। তুই কি করবি? 1 বছর কেন প্রেম করেছিস আমার সাথে তবে? তুমি একটা ড্রাগ অ্যাডিক্টেড সৈকত। আমি কোনো ড্রাগ অ্যাডিক্টের সাথে সম্পর্ক রাখতে চাই না। প্লিজ লিভ মি। কাঁদতে কাঁদতে বলে নৌসিন। ছাড় ওকে। সৈকত নৌসিনের হাত ছেড়ে দিয়ে পেছনে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলে, তোমরা কোথায়? হ্যাঁ, আমার কথায় ও কি বলে শুনতে পাসনি? একটা মেয়ে যখন না বলে তখন সেই নাটাকে গ্রহণ করতে শেখ, জানোয়ার। চেঁচিয়ে ওঠে আলো। সৈকত আলোর দিকে এগিয়ে যায়। হিয়া ঘাপড়ে গিয়ে আলোকে ধরে। আলো চল, ওদের ব্যাপার, ওরা বুঝে। আলো হিয়ার হাত ছেড়ে দিয়ে সৈকতের চোখে চোখ রাখে। সৈকত আলোর মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি জানো আর। তা তুই কোন দেশের সতী সাবিত্রী এসেছিস? সামিনিয়া স্যারের 2 মাসের লিজ নেয়াবো। আলো চমকে ওঠে। কথাটা শুনে সৈকত সিগারেটের ধোঁয়া ছিঁড়ে বলে, শুন, মেয়রের 2 মাসের বউ, এখান থেকে কেটে পড়। এটা ওর আর আমার ব্যাপার। আলোর মাথায় আগুন ধরে যায়। মেয়রের 2 মাসের বউ কথাটা শুনে পায়ের জুতা খুলে হাতে এনে ইচ্ছা মতো পেটাতে থাকে সৈকতকে। নৌসিন ভয়ে ততষ্ট হয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে। রনি নাম্বার দেখে শামীম ফোনটা রিসিভ করে বলে, ব্যস্ত আছি রনি। ভাই ভাবি, কি হয়েছে আলুর? কিছু না ভাই। আমাদের ভাবি আগের ফর্মে ফিরেছে। মানে ছক্কার উপর ছক্কা, একজনকে পেটাচ্ছে। শামীম বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়, চেঁচিয়ে বলে, মানে কাকে? সৈকত, সাগরের ছোট ভাই। কেসটা কি গিয়ে দেখছি, আপনি রাখেন। ওকে থামা, আমি আসছি। ফোনটা কেটে রনি লম্বা লম্বা পা ফেলে হট্টগুলির দিকে এগিয়ে যায়। আলো জুতো রেখে চড় থাপ্পড় মারতে থাকে সৈকতকে। সৈকত একসময় আলোর হাত ধরে ফেলে, খ্যাপা কণ্ঠে বলে, মেয়ে মানুষ বলে চুপ করে আসি আলো। রনি গিয়ে একটা ঘুষি মেরে দেয় সৈকতকে। নাক বেয়ে রক্ত ঝরছে সৈকতের। রুমাল চেপে ধরে রনির নাকের দিকে তাকিয়ে আলোকে বলে, তোর কন্ট্রাক্টের স্বামী দেখছি তোর পেছনে বডিগার্ডও লাগিয়ে রেখেছে। আলো আবার তেড়ে যায় সৈকতের দিকে। পেছন থেকে হিয়া জাপটে ধরে রাখে তাকে। সৈকত একবার রনি, একবার আলো, একবার নৌসুনির দিকে তাকায়। তারপর নৌসুনকে উদ্দেশ্য করে বলে, খুব ভুল করলে তুমি নৌসিন। লোকজন জড়ো হয়ে গিয়েছে রাস্তাটায়। রুমাল দিয়ে নাক মুছে রক্তাক্ত রুমালটা ছুঁড়ে মারে রাস্তায়। তারপর বাইক নিয়ে উঠে চলে যায় সেখান থেকে। রনি আলোর দিকে তাকিয়ে বলে, ভাবি, ও কি আপনাকে ডিস্টার্ব করছিল? আমাকে ডিস্টার্ব করার জন্য আপনার ভাই রয়েছে রনি। ও নৌসিনকে ডিস্টার্ব করছিল। জোরপূর্বক নৌসিনের সাথে সম্পর্ক করতে চায় ও, ঠিক আপনার ভাইয়ের মতো। রনি চুপ করে থাকে। আলো আশেপাশে তাকায়, লোকজনকে বলে, আপনারা যান, প্লিজ যান। লোকজন চলে যায়। আলো রনির দিকে তাকিয়ে বলে, এই পুরুষগুলো নারীর ইচ্ছা ধার ধারে না, কেন বলতে পারেন রানী? হঠাৎ সেখানে শামীমের গাড়ি থামে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আলোর দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আলু? ওরা কি করছে তোমাকে? আলো মুখ ঘুরিয়ে নিয়ে তারপর রনির দিকে তাকিয়ে বলে, আপনাদের যদি কেউ হায়ার করে থাকে আমাকে দেখে শুনে রাখার জন্য, তাহলে জেনে রাখুন আমার কোনো বডিগার্ড লাগবে না, তাকে বলে দিবেন। আলো শামীমের দিকে না তাকিয়ে চলে যায়। রাস্তাটা পুরোপুরি খালি হয়ে যায়। শামীম একবার রনির দিকে তাকিয়ে বলে, ওর কোথাও লাগেনি তো? রনি মাথা নাড়িয়ে বলে, শরীরে কোথাও লাগেনি, তবে মনে লেগেছে ভাই। ভাবিকে আপনার 2 মাসের নিচে নেওয়া বউ বলেছে ওই সৈকত। বাড়ি ফেরা তারা নেই কেন তার। আগে ঈশিতার সামনে একটু দেরি হলে ফোন দিয়ে ব্যস্ত করে ফেলতো। তারপর আলো আসার পর থেকেই শামীম ইচ্ছে করেই আগে ভাগে বাড়ি ফিরত। গিয়ে দেখতো একটা ছোটোখাটো, দেখতে ভারী মিষ্টি কিন্তু তেজি মেয়ে বিড়ালছানার মতো তার বিছানায় গুটিসুটি বেড়ে বসে আছে। এখন তো কিছুই নেই শামীমকে তাড়াতাড়ি বাড়ি টেনে নেওয়ার। না আছে আলো, না ঈশিতার ফোন। ভাইয়ার সাথে ঠান্ডা যুদ্ধ চলছে বনের, যোগাযোগ বিচ্ছিন্ন। পার্টি অফিসের সামনে গাড়ি পার্ক করে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। মনটা ভারী হয়ে আছে তার। আলোকে আজ তার জন্য মানুষের বাজে কথা শুনতে হচ্ছে। সব কিছুর জন্য সে দায়ী। মস্ত বড় একজন অপরাধী সে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। না পারছে আলোর প্রতি জন্মানো অনুভূতিকে দমিয়ে রাখতে, না পারছে আলোর মনে জায়গা করে নিতে। এসব জবরদস্তি ভালোবাসা দেখে কোনো মেয়ের হৃদয়ে পাওয়া যায় না শামীম জানে। কিন্তু সে কি করবে? কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে শামীম। তারপর একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে।
বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে এ পাশ ও পাশ করছিল, তারপর উঠে বসে ঘড়ির দিকে তাকায়। রাত 12:27। বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। সম্ভবত উঠে গিয়ে জানলার কাঁচ টেনে দেয়। পুনরায় এসে বিছানায় বসে পড়ে। পুরো মহল্ল নিস্তব্ধ হয়ে আছে। রাত গভীর। আলো দীর্ঘশ্বাস ফেলে ওঠে, আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজেকে ভালোভাবে দেখতে থাকে। শ্যামলা মেয়েদের এই একটা সুবিধা, চোখের নিচে কালি পড়ে সহজে ধরা পড়ে না, বেশ মানিয়ে যায়। আলো আজ একটা শাড়ি পরেছে, গোলাপি জমিনে সাদা রঙের সুতার কাজ, বেশ মানিয়েছে আলোকে শাড়িটায়। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দ হতে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নেয়। শামীমের ফোন। অন্য সময় হলে কপাল কুঁচকে ফেলত, কিন্তু এখন আলোর কোনো ভাবান্তর নেই। সে এক দৃষ্টি তাকিয়ে থাকে স্ক্রিনে। শামীম দ্বিতীয়বারের মতো ফোন দিলে আলো ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে শামীম বেহা কণ্ঠস্বর শোনা যায়। কী করেছিল আসিয়া? আপনার মৃত্যু কামনা। কাট জবাব দেয় আলো। শামীম ম্লান হেসে বলে, তুমি তো আমার নীল নদ আসিয়া। এই ফেরাউন তোমাতেই ডুবে মরে গিয়েছে। কার মৃত্যু কামনা করছো তুমি? আলো চুপ করে থেকে বলে, কেন পিছু ছাড়ছেন না আমার? বেহার নির্লজ্জ নাই। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমার জীবনের একটা অভিশাপ জানেন? জানলাম। এখন দরজাটা একটু খুলো আলো, বেরিয়ে যাচ্ছি আমি। আলো অবাক হয়ে বলে, মানে? মানে আমি তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আলো দ্রুত পায়ে গিয়ে জানলার পর্দা সরিয়ে কাঁচ সরায়। শামীম বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে, চলে যান এখান থেকে। এখানে কি এত রাতে? তোমার কাছে এসেছি জরুরি দরকারে, নিচে এসে দরজা খোলো। পারবো না, আপনি চলে যান। কোনো দরকার নেই আপনার সাথে আমার। ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি আলো, দরজাটা খুলো না। আলো মুখে চক্রান্ত শব্দ করে বলে, যা বলার ফোনে বলুন। ফোনে এত কথা বলা যাবে না, আর তাছাড়া নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে খুব। হ্যালো হ্যালো, হ্যাঁ আলো, কিছু বললে? আমি শুনতে পাচ্ছি না। দেখলে আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি দরজা খুলো। হুট করে ফোন কেটে দিয়ে শামীম গেটের ভেতরে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আলো কিছুক্ষণ ঘরে থম মেরে দাঁড়িয়ে থেকে ঘর থেকে বের হয়। তারপর সোজা হেঁটে সদর দরজার কাছে যায়। সদর খোলা শব্দ হতেই শামীম মাথা তুলে তাকায়। তার সামনে নারীটিকে দেখে তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামীম কিছু সময় আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলো নিষ্প্রাণ গলায় বলে, বলুন কি, কত দূর এগিয়েছে? শামীম এদিক ওদিক তাকিয়ে বলে, বলবো, আগে গ্লাস পানি খাওয়াও। আলো দাঁড়িয়ে থাকে। শামীম বলে, পানি চেয়েছি আলো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো সোয়াবের কাজ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে এক গ্লাস পানি এনে দেয় শামীমকে। শামীম সবটুকু পানি খেয়ে গ্লাসটা আলোর হাতে দেয়। আলো বলে, বলুন এবার। শামীম গা ছাড়া ভঙ্গিতে বলে, খেতে পেয়েছি খুব, আর সারাদিন কিছু খাওয়া হয়নি। খালি পেটে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে পারি না। আগে কিছু খেতে দাও, বাদ থাকলে বাদ দাও। আলো অসহায় মতো এদিকে ওদিক তাকায়। আপদটাকে বাড়িতে ঢুকে এসে ভুল করেছে। এখন কতক্ষণ জ্বালিয়ে মারবে কে জানে। শামীমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাত আছে, তরকারি নেই, সব শেষ। তার এই ডিভোর্সের কথা বলে আপনি আপনাদের বাড়ি গিয়ে খান। শামীম আলোর দিকে তাকিয়ে বলে, তো তরকারি শেষ হয়েছে তো কি হয়েছে, একটা ডিম বেঁচে দাও। এতটুকু সাংসারিক বুদ্ধি নেই? আমি এখন আপনার জন্য ডিম ভাজবো? হ্যাঁ। কেন? কোন দুঃখে? আমি তোমাকে আমাদের বাড়িতে ভালো ভালো খাইয়েছি, সেটা শোধ দাও। যাও একটা ডিম ভেজে আনো। আলো শামীমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, যাচ্ছি। চুপচাপ খেয়ে আসল কথা বলে বিদায় হবেন। শামীম দাঁড়িয়ে থাকে। আলো রান্নাঘরে চলে যায়। গরম তেলে ডিমটা ছেড়ে দিতেই তার শব্দ করে ফুলে ফেপে ওঠে। আলো এক দৃষ্টি সেদিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছিল ডিমের মধ্যে এক থাবা লবণ ঢেলে দিতে, কিন্তু নিজের বাড়িতে আসা কোনো অভুক্তকে এভাবে নাজেহাল করতে আলুর বিবিকে বাধা দিয়েছে। ডিম ভাজা হয়ে গেলে টেবিলে একটা প্লেট ভাত বেড়ে বসার ঘরের দিকে যায়। শামীমের দিকে না তাকে গম্ভীর কণ্ঠে বলে, খেতে আসুন। শামীম উঠে দাঁড়ায়। আলোর পিছু পিছু তাদের ডাইনিং রুমের দিকে যায়। নিচু স্বরে আলোকে বলে, শাড়ি পরেছে কেন? তুমি জানতে আমি আসবো? আলো দাঁড়িয়ে পড়ে। শামীমের দিকে এক পলক তাকে খাবার টেবিলের দিকে তরচুরি আঙুল তাক করে বলে, চুপচাপ খেতে বসুন। শামীম কোনো কথা না বলে চেয়ার টেনে বসে পড়ে। আলো চলে যেতে নিলে শামীম নরম গলায় বলে, যাও না প্লিজ, আমি একা একা খেতে পারি না। আগে মা 3 বেলা আমার পাশে বসে থাকতো আমি যখন খেতাম।
মা মারা যাওয়ার পরে ঈশিতা অথবা ঋতু কেউ না কেউ থাকতো। আলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। শামীম চুপচাপ একটা ডিম ভাজি দিয়ে ঠান্ডা খড় করে ভাতটা খেয়ে নেয়। প্লেট হাতে ধুয়ে টিস্যু পেপার খুঁজতে থাকে। হাত মুখ মুছতে আলো ঘুরে দাঁড়ায়। শামীম টিস্যু পেপার না পেয়ে উঠে দাঁড়িয়ে আলোর আঁচল টেনে ধরে। আলো থমকে দাঁড়ায়, মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখে শামীম তার আঁচলে নিচের হাত মুছে নিচ্ছে। নিজের আঁচল ছাড়িয়ে নিয়ে 3 লাফে আলোর পিছিয়ে যায়। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে। ছি, নোংরা লোক। শামীম আলোকে কিছু না বলে সোজা হেঁটে আলোর ঘরের দিকে যেতে থাকে। আলো চেঁচিয়ে বলে, ওইদিকে কি? কোথায় যাচ্ছেন? তোমার ঘরে কেন? বিশ্রাম নিতে। খাওয়া হয়ে গিয়েছে, এখন জরুরি কথা বলে বের হন ইয়াসার মির্জা। শামীম হাঁটতে থাকে। আলো পিছু পিছু যেতে যেতে বলে, বাড়াবাড়ি করছেন, লোক ডাকবো। ডাকো। শামীম সোজা আলোর ঘরে ঢোকে। আলো বলে ওঠে। আপনি কিভাবে জানলেন এটা আমার ঘর? শামীম গম্ভীর কণ্ঠে বলে, আমি গন্ধ চোখে বলতে পারি কোনটা কার ঘর। এই ঘর থেকে তোমারই কম আত্মসম্মান, রাগ, ঘৃণার তীব্র গন্ধ আসছিল, তাই বুঝে গেলাম। শামীমের সামনে গিয়ে দাঁড়ায় আলো। তারপর শামীমকে ঠেলতে ঠেলতে ঘরের দরজার কাছে নিয়ে যায় আলো। বের হন, এক্ষুনি বের হন বলছি। যা বলার বসার ঘরে বসে বলবেন। শামীম বাঁকা হাসে। তারপর খানিক বাদে কাচুমুচু মুখ করে বলে, বৃষ্টি পড়ছে বাইরে, আলো দেখছো না তুমি? এভাবে বের করে দিবে বাড়ি থেকে এত রাতে? আমি গাড়ি আনিনি সাথে। আলো শামীমের চোখে চোখ রেখে বলে, ডিভোর্সের কথা বলুন। ও হ্যাঁ, আসল কথা বলতে ভুলে গেছি, 2 সপ্তাহ দেরি হবে। কেন দেরি কেন হবে? তা তো আমি জানি না। 3 জন উকিলের কাছে গিয়েছিলাম, 3 জনই একই কথা বলছে। এটা একটা লম্বা প্রসেস। আলো দাঁত কিরমির করে বলে, আমি অশিক্ষিত? আমাকে মূর্খ মেয়ে মনে হয়? এসব সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে। আপনি মিথ্যে বলছেন। এত মাথা কামাচ্ছ কেন ডিভোর্স নিয়ে? এই বিয়েটাই তো তুমি মানো না, সেখানে ডিভোর্স হলো কি হলো না তাতে কি আসে যায়? যাতে আপনি কখনো ঝামেলা না করেন বিষয়টা নিয়ে। আলো তেজি কণ্ঠে বলে। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে কথা বলো উকিলের সাথে। ঠান্ডা গলায় জবাব দেয় শামীম। আলো শামীমের কথায় কিছুটা আশ্বস্ত হয়, সেটাই ভালো হবে। কাল সে যাবে উকিলের সাথে। শামীম ঘরে এদিক ওদিক তাকিয়ে বলে। কি দেখছেন? শামীম মনে মনে বলে, আমার বাচ্চাদের নানা বাড়িটা সুন্দর। ঘুমাবো আমি, প্রমিস। কাল সূর্য ওঠার আগে চলে যাব, পাক্কা। প্লিজ এত রাতে বের করে দিও না, একটু দয়া করো। আলো শামীমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, আপনি ঘুমান। কথাটা বলে আলো ঘর থেকে বের হয়ে যেতে নেয়। শামীম আলোর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ? আলো তার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার দাদির ঘরে। শামীম আলোর হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলে, এই গভীর রাতে একটা বৃদ্ধা মানুষকে বিরক্ত করা ঠিক হলো? তুমি এখানে দেখো। এক বিছানায় আপনার সাথে? খুব শখ, তাই না? শামীম লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ায়। তারপর বলে, আমি মেঝেতে ঘুমাবো। আলো দাঁড়িয়ে থাকে। শামীম নাটকীয় ভঙ্গিতে বলে, বুঝতে পেরেছি, তুমি ভাবছো তুমি আমার সাথে এক ঘরে থাকলেই আমার প্রেমে পড়ে যাবে, সেই ভয়ে বলাচ্ছ, তাই না? এমন কিচ্ছু না। আলো চেঁচিয়ে ওঠে। শামীম বলে, বেশ, তাহলে তাকেও এই করে। প্রভু দাও। শামীম কথাটা বলে বিছানা থেকে একটা চাদর উঠিয়ে নিয়ে মেঝেতে বিছিয়ে দেয়। তারপর একটা বালিশ নিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শামীম আলোর দিকে তাকিয়ে বলে, এই বৃষ্টির মধ্যে আমাকে বের করে দিলে নির্ঘাত মারা পড়তাম আমি। আলো নিচু স্বরে বলে, ভালোই হতো, আমি বেঁচে যেতাম। শামীম আলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, বেঁচে যাওয়ার চান্স কিন্তু সামনে আছে আসিয়া। বললাম না আমার জন্য তুমি নীলনদ। তুমি দিন দিন যেভাবে আমাকে ডুবাচ্ছ, তবে একদিন আমি মারা পড়বো। শামীমের কথায় কোনো জবাব না দিয়ে আলু ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের বিছানায় বসে পড়ে। শামীম উঠে বসে। তারপর আলুর দিকে তাকায়। নরম গলায় বলে ওঠে, আমার মরার কথা শুনে হার্ট হয়েছ আসিয়া? বাজে কথা বন্ধ করুন, ঘুমান। শামীম আলুর দিকে তাকিয়ে থাকে। আলু রেগে মেগে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, চোখ সরান। শামীম চোখ সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, তোমার আসলে ভয় হচ্ছে আমার চোখে চোখ পড়লে তুমি প্রেমে পড়ে যাবে, তাই না? আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা সত্যি অসহ্যকর পর্যায়ে ধৈর্যশীল বেহায়া। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আলো বলে ওঠে, আমার একজনের সাথে গভীর প্রণয় ছিল ইয়াসার মির্জা। গভীর বোঝেন? তীব্র অনুভূতি। সে আমার সাথে মিথ্যাচারণা করেছিল,
বলে তাকে আমার মন ও মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে সময় নিইনি আমি। আমি মেয়েটাই এমনই আসান মির্জা। আর আপনি ভাবছেন আপনি এমন ছ্যাঁচড়ামি করবেন আর আমি পটে যাব? এত সোজা? আমার প্রাক্তন ছলনা করে আমাকে পেতে চেয়েছিল, আর আপনি জোর করে যাচ্ছেন। দুটোই আমি ঘৃণা করি, কাজ হবে না। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে আলোর থেকে চোখ সরিয়ে নেয়। আলোর কথার জবাবে সে কিছু বলে না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু আলোর দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চুপচাপ বসে আছে বিছানায়। শামীম এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে। ওগুলো কি? আলো মাথা ঘুরিয়ে ডান পাশে তাকায়, তারপর শামীমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এগুলো আমার বিজনেসের কাঁচামাল। বিজনেস? একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, হোমমেড আচার, হেয়ার অয়েল এবং মশলার। বক্সগুলোতে কি? শামীম অবাক হয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে, একা একা এত কিছু কিভাবে করবে? লোক নিয়েছি। 2 জন তৃতীয় লিঙ্গের আপু রয়েছে, একজন বিধবা রয়েছে, আর আমরা 2 জন বান্ধবী। আপাতত আমাদের বাড়ি থেকে এই কাজটা করব, তারপর ধীরে ধীরে একটা স্টোর নিতে যাচ্ছি। শামীম আলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার মুগ্ধতায় রেশ কাটছে না। শামীমের চোখের আলো চোখ পড়তেই শামীম চোখ সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, বাহ, বেশ ভালো। হেল্প লাগলে বলবে আমাকে। আপনার হেল্প কেন লাগবে? আপনি ছাড়া কেউ চলতে পারে না ভেবেছেন? সংস্থা আমাকে লোন দিয়েছে। শামীম চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, বকবক না করে ঘুমান। আর আমি আপনাকে এত কথা বলছি কেন? আশ্চর্য। শুনুন, ফজরের নামাজ পড়তে পাড়ার চাচারা বের হওয়ার আগে আপনি কেটে পড়বেন। আমি গিয়ে কাল উকিলের সাথে কথা বলবো। কথাটি বলে আলো গায়ের চাদর টেনে ওইদিকে ফিরে শুয়ে পড়ে। শামীম জেগে থাকে। দীর্ঘ সময় সে আলোর পিঠের দিকে তাকিয়ে থাকে। শামীম সত্যি সত্যি কেউ উঠে পড়ার আগেই উঠে চলে যায়। এর ভিতরে 1 মিনিটের জন্য সে দু চোখ বন্ধ করেনি। অপলক দৃষ্টিতে ঘুমন্ত আলোর দিকে তাকিয়েছিল। রেহানা চেঁচামেচিতে আলোর ঘুম ভেঙে যায়। ফজরে নামাজ আদায় করার জন্য উঠে রেহানা দেখতে পায় বাড়ির সদর দরজা লক করা নেই, শুধু ভেজিয়ে রাখা। চোর এসেছিল ভেবে চেঁচামেচি করতে থাকে রেহানা। আলো উঠে বসে ঘরে এদিক ওদিক তাকায়। শামীম চলে গিয়েছে। চাদরটা ভাঁজ করে পায়ের কাছে রেখেছে আলোর। বালিশটাও ঠিক জায়গায় রাখা। আলো মাথা ঘুরিয়ে দেখে তার বিছানার মাথার কাছে একটা কাগজ। সে হাত বাড়িয়ে কাগজটা হাতে নেয়। রাতের দয়াটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এইবার ধন্যবাদ তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়নি, মন থেকে দিয়েছে। যতটা নিষ্ঠুর তোমাকে ভেবেছে অতটা নিষ্ঠুর মেয়ে তুমি নও। আলো কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থাকে। চিঠিটা দলা পাকিয়ে ঝুড়িতে ছুঁড়ে মারে, তারপর গায়ের চাদর সরে রেহানার কাছে যায়। রেহানা আজান আয়াতকে ধমকাচ্ছে। আলো গিয়ে বলে, ওদের ধমকাচ্ছ কেন? দরজা আমি খুলেছি কিছুক্ষণ আগে। ছাদে গিয়েছিলাম, পরে আর লাগাইনি। চিন্তা করো না, চোর আসেনি। শামীমকে দেখে ঋতু এগিয়ে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, কাল রাতে বাড়িতে আসেননি ভাইয়া, আপনার ফোন বন্ধ ছিল, কোথায় ছিলেন? শামীম ধীর পায়ে হেঁটে সিঁড়ির কাছে যেতে বলে। শ্বশুরবাড়ি ঋতু? ঋতু অবাক চোখে তাকিয়ে আছে শামীমের দিকে। শামীম সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ইলহাম সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। শামীমকে দেখে মাথা নিচু করে নেয়। শামীম বলতে থাকে, ঠিকঠাক মতো অফিসে বসবে, তোর বউ বাচ্চা আমি খাওয়াতে পারবো না। কথাটা বলে শামীম মৃদু হেসে ঘরে চলে যায়। সারা রাত নির্ঘুম ছিল, তাই মাথাটা বেশ ব্যথা করছে। একটু কফি খেতে পারলে ভালো লাগতো, কিন্তু কাউকে ডেকে বলতেও ইচ্ছা করছে না। শামীম বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ে। তার ঘুম চোখ বন্ধ হয়ে আসছে। মানেটা কি তুই আসতে পারবি না? এসব কি বলছিস? আজ কাজ শুরু করব আমরা, প্রথম দিনেই অনুপস্থিত। আলোর মেজাজ গরম হয়ে গিয়েছে। হিয়া ফোনের ওপাশ থেকে আমতা আমতা করে বলে, ওর সাথে ঘুরতে বের হয়েছি, চট্টগ্রাম চলে যাচ্ছে ও। আলোর বিরক্তিতে কপাল কুঁচকে যায়। হিয়া বলে, প্লিজ রাগ করিস না, আজকে তোরা ম্যানেজ কর, আমি কালকে থাকবো, প্লিজ প্লিজ প্লিজ। আলো ফোন কেটে দিয়ে সবার দিকে তাকায়। ওদের দলের শেফালি বলে ওঠে। অয়নের কাঁধে মাথা রেখে হিয়া বসে আছে। অয়ন হিয়ার একটা হাত ধরে চুমু খায়। হিয়া মন খারাপ করে বলে, আবার কবে আসবে তুমি? ভার্সিটি বন্ধ দিলেই। হিয়া চুপ করে বসে থাকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। তারপর অয়ন বলে,
এখন উঠতে হবে হিয়া, জায়গাটা ভালো ঠেকছে না। আজই বাজে ছেলেরা আসছে, চলো ওঠো। হিয়া ওঠে না, অয়নকে ধরে বসে থাকে সে। ভাই দেখেছিস ওখানে কি হচ্ছে? ইয়াদের থেকে কিছুটা দূরেই এক দল বসে ইয়াবা খেয়ে বুধ হয়ে পড়েছিল। তাদের মধ্যে ছিল সৈকত। রিয়াদ নামের ছেলেটার কথার মাথা তুলে অয়ন তার হিয়াকে দেখে, তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে জড়ানো গলায় বলে, দুটোকে ধরে এখানে নিয়ে আয়। হাসি মজা চলে বেশ ভালোই চলছিল আমাদের প্রথম দিনের কাজ। আজ তারা শুধুমাত্র আচার বানানোর কাজে হাত দিয়েছে, বাকি দুইটা কাজের বেশ কিছু অর্ডার করা কাঁচামাল এসে পৌঁছায়নি। সবাই মিলে গল্প করছে নিজেদের জীবনে গল্প। আলোদের বাড়ির ছাদের ঘরটায় আলো তার কাজের জায়গা হিসেবে ঠিকঠাক করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে উঠতেই আলো হাত মুছে উঠে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে হিয়ার নাম্বারটা দেখে আলু রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে হিয়ার কান্নার আওয়াজ শোনা যায়। আলু উৎকণ্ঠা নিয়ে বলে, কি হলো? হিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে আটকে রাখা হয়েছে আলো। মানে? চেঁচিয়ে ওঠে আলো। হিয়া বলতে থাকে, যেখানে ঘুরতে এসেছিলাম সেখানে একটা গ্যাং আমাকে আর অয়নকে এসে হ্যারাস করে। পরে অয়নের সাথে কথা কাটাকাটি হয়। ওকে চট থাপ্পড় মেরে ওর থেকে টাকা চাই। ওর কাছে টাকা নেই দেখে আমাকে আটকে রেখে ওকে বলে টাকা নিয়ে আসতে। অয়ন এখনও ফেরেনি আলো। আমার খুব ভয় করছে। ওরা খুব বাজেভাবে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ওদের দলের লিডার শৌকত সবকটাই নেশা করে আছে আলো। আলুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ঘামছে। হিয়াকে বলে, আঙ্কেলকে ফোন করে বলি। না আলো, বাবা আমাকে মেরেই ফেলবে। তুই প্লিজ 10,000 টাকা নিয়ে আয় প্লিজ, তাহলেই ছেড়ে দেবে ওরা। আলু চিন্তায় পড়ে যায়। এখন আর কোনো উপায় নেই। এই লোকাল গ্যাংগুলো বেশ ভয়ঙ্কর। একবার পুলিশের কথা মাথায় আসে আলুর, পর কোনো সিদ্ধান্ত পাল্টে নেয়। ইয়ার বাবাকে সে চেনে, জল্লাদ একটা। এসব জানাজানি হয়ে গেলে একেবারে পুঁতে ফেলবে মেয়েকে। নিজের ব্যবসায় ক্যাশ থেকে 10,000 টাকা নিয়ে আলু বের হয়ে যায় বাড়ি থেকে। সৈকত হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। হিয়ার প্রচণ্ড ভয় করছে। ঘোর লাগা কণ্ঠে সৈকত বলে, কেমন বয়ফ্রেন্ড তোর? তোকে বাঘের মুখে ফেলে দিয়ে পালিয়েছে। তোরা সতী সাবিত্রী মেয়েরা খুঁজে খুঁজে এসব বাঞ্চুত কোথায় পাস? ইয়া চোখ বেয়ে পানি পড়ে। অয়নের থেকে এটা আশা করেনি সে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রিয়াদ সৈকতকে বলে, সত্যি কাকে বলছিস? সত্যি হলে কেউ বয়ফ্রেন্ড নিয়ে ঝোপে ঢোকে? চল এটাকে খেয়ে ছেড়ে দিই। হিয়া আতকে ওঠে, ঝরঝর করে কেঁদে দেয়। সৈকত রিয়াদকে বলে, না, আমার ওর বান্ধবীটাকে লাগবে। সেদিন আমাকে জুতা পেটা করেছিল। আজ আসুক, কত দানে কত চাল দেখিয়ে দিব। আপনার কাছে শুধু রিকোয়েস্ট থাকবে, এসব কথা ক্ষণাক্ষরেও যেন আদ্রিতা আলো জানতে না পারে। প্রত্যেক মাসে লোনের টাকা পরিশোধ করতে এলে চুপচাপ নিয়ে নেবেন, তারপর আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। বিদুষী কল্যাণ সমিতি ম্যানেজিং ডিরেক্টর অতসী পালের দিকে তাকিয়ে শামীম গম্ভীর কণ্ঠে বলে। অতসী পাল মাথা নাড়িয়ে বলে। শামীম উঠে দাঁড়ায়। তার আজ কিছু জরুরি কাজ রয়েছে উকিলের কাছ থেকে, সেখান থেকে যেতে হবে এখন। হিয়া। আলোর কণ্ঠস্বর শুনে হিয়া দিয়ে প্রাণ ফিরে পায়। দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরে। আলো হিয়াকে সরিয়ে দিয়ে সৈকতের দিকে তাকায়। সিগারেট ধোয়া ওড়াচ্ছে। সে বসে বসে আলো এগিয়ে এসে ভদ্র ভাষায় বলার চেষ্টা করে, তোদের টাকা এনেছি, এখন ওকে ছাড়। সৈকত গাছাড়া ভঙ্গিতে বলে, টাকা দে আগে। আলু পার্স ব্যাগ থেকে টাকাটা বের করে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত টাকাটা গুনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে, তুই যা, তোর বান্ধবী আমাদের কাছে থাকুক। আলু দাঁতে দাঁত চেপে বলে। মানে? সৈকত হাসে, বলে, আমার ভাইয়া আসুক, মানেটা পরে বুঝাবো। এমন সময় অয়ন এসে পড়ে সেখানে। হিয়া রেগে মেগে বলে ওঠে, দেরি খুঁজছিস কেন? টাকাটা ম্যানেজ করতে দেরি হয়েছে। সামান্য 10,000 টাকা ম্যানেজ করতে 14 বছর লাগে, ইডিয়েট। সৈকত হেসে ওঠে। অয়নের দিকে তাকিয়ে বলে, দে টাকা দে। অয়ন টাকাটা দিয়ে দেয়। তারপর সৈকতের দিকে তাকিয়ে বলে, এখন আমাদের যেতে দিন। সৈকত আরেকটা সিগারেট ধরিয়ে বলে, তোরা যা, আলু এখানে থাকবে। অয়ন ঘাবড়ে যায়। আলো কটম দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সৈকতের দিকে। সৈকত বলে, চোখ নামা, আমার ভাইয়া আসছে এখানে। সেদিনের মারের জবাব আজ তোকে দেব। অয়ন আর হিয়া আলোকে ছেড়ে যায় না।
তারাও বসে আছে। কিছু সময় পর সেখানে সাগরের গাড়ি থামে। সৈকত এগিয়ে যায়, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে। সাগর বলে, কি হয়েছে এখানে? স্বামীনের বউটাকে বাগে পেয়েছি। আজ এমন শিক্ষা দেব, ও পা ধরবে আমাদের। সেটা শামীমকে ভিডিও করে পাঠিয়ে দেব।